আমার দেওর অঙ্কিত আমার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলল, রূপসী, এই চিঠি এতদিন আমার হৃদয়ে লুকিয়েছিল, আজ তোমাকে দিলাম। আমি কাপা হাতে চিঠি খুললাম। দুবাইজের মরুভূমির মাঝে তারাখচিত আকাশের নিচে আমরা একটি ডেজার্ট ক্যাম্পে। দূরে ক্যামেলের সারি, আরবি সঙ্গীতের সুর ভেসে আসছে। বটসট পারিবারিক অনুষ্ঠানে এসেছি আমরা সবাই একসাথে। আমার স্বামী অনির্বাণ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ, দুবাইজে পোস্টেড হয়েছি আমরা মাস 3 আগে। এখানে থাকার সময় ঠিক হয়েছে অনির্বাণের ছোট ভাই অঙ্কিত আসবে, সে দিল্লিতে একটি ডিজাইন স্টুডিওতে কাজ করে। পরিবার আর বন্ধুদের নিয়ে এই ডেজার্ট সাফারির আয়োজন করা হয়েছে। সকলে মিলে আমরা নাচগান করছি, খাবার খাচ্ছি। হঠাৎ করেই অঙ্কিত আমাকে একপাশে ডেকে নিয়ে চিঠিটি দিল। আমি চিঠিটি খুললাম। পড়তে পড়তে আমার চোখ ছলছল করে উঠল। অঙ্কিত লিখেছে সে আমাকে ভালোবাসে, আমার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু অনির্বাণকে আমি বেছে নিয়েছিলাম। সে তার এই পাপের কথা স্বীকার করতে চায়, কারণ এই অপূর্ণ ভালোবাসা তাকে ভেতর থেকে খাচ্ছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমি হতবাক। অঙ্কিতের মুখে আমি দেখছি এক গভীর আকুতি। আমার উত্তরের অপেক্ষায় সে ছটফট করছে। আমি জানি না এমন অস্বাভাবিক পরিস্থিতিতে কি বলা উচিত। আমার হাত কাঁপছিল, চিঠিটা ধরে রাখা কঠিন হচ্ছিল। অঙ্কিতের দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না। তার চোখে যে আবেগ দেখেছি তা আমাকে ভীষণভাবে অস্বস্তি করে তুলেছে। আমি কি এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে পালিয়ে যাব? নাকি অঙ্কিতকে মুখের উপরে বলে দেব যে এটা অবাস্তব চিন্তা? হঠাৎ আমার মনে হলো চিঠিটা আরেকবার ভালো করে পড়া দরকার। চিঠিটা আবার খুলে দেখি শেষ লাইনে লেখা, খুয়েটা ছাড়াও আমি কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। কারণ অন্য কাউকে বলতে পারছি না। আমি অঙ্কিতের দিকে একবার তাকালাম। এই চিঠিতে আরও কিছু আছে, তাই না? অঙ্কিত ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, এটা 2টো অংশে ভরা। প্রথমটা একটা কুইক নোট, কিন্তু আসলে পড়াটা দ্বিতীয় অংশের জন্য জরুরি। আমি আবার চিঠিটি পড়তে লাগলাম আর তখনই বুঝলাম যে প্রথম অংশটা আসলে কোনো চিঠি নয়, একটা নাটকীয় ভূমিকা। লিখার ধরন এমনভাবে করা যেন এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট। আর দ্বিতীয় পাতা ছিল অঙ্কিতের আসল বার্তা, যা আমাকে এক গভীর রহস্যের মধ্যে টেনে নিল। রূপসী, আমি তোমার এবং অনির্বাণের সুরক্ষার জন্য চিন্তিত। গত কয়েক সপ্তাহ ধরে আমি দিল্লি থেকে কিছু অদ্ভুত ইমেল পাচ্ছি। কেউ অনির্বাণের কোম্পানির ব্যাপারে গোপন তথ্য চাইছে, বিশেষত যে প্রজেক্টে সে কাজ করছে। প্রথমে মনে করেছিলাম স্প্যাম, কিন্তু আমার কাছে কেন আসছে? তারপর বুঝলাম ওরা জানে আমরা ভাই। গতকাল একটা ফোন এলো, ওরা হুমকি দিয়েছে। আমি পুলিশে যাইনি, কারণ জানি না তোমরা কি বিপদে পড়বে। আমি তোমাদের এখানে এসে সাবধান করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে সন্দেহ করা হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি ভয় পাচ্ছি, রূপসী। আমার মনে হয় দুবাই যে এসে ভুল করেছি। অঙ্কিতের চোখে আমি এবার ভয় দেখলাম, সেই ভাবাবেগ নয় যা আমি প্রথমে ভেবেছিলাম। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করল। কোম্পানির প্রজেক্ট? আমি জিজ্ঞাসা করলাম। কোন প্রজেক্ট? মক্স 290, অঙ্কিত ফিসফিস করে বলল। এটা কি তোমার কাছে পরিচিত শোনাচ্ছে? আমি মাথা নাড়লাম। অনির্বাণ তার কাজের ব্যাপারে আমার সাথে খুব কম কথা বলে, বিশেষ প্রজেক্টের বিবরণ নিয়ে। আমি জানতাম যে সে একটি বড় ডেটা সিকিউরিটি টিমে কাজ করে, কিন্তু কখনো কোনো কোড নাম শুনিনি। এই তথ্য অনির্বাণকে জানাতে হবে, আমি বললাম। অঙ্কিত আমার হাত ধরে ফেলল। না, এখনই নয়। দেখো, আমি এখানে এসেছি কারণ আমি নিজেও জড়িয়ে পড়েছি। ওরা আমার স্টুডিওতে হ্যাক করেছে এবং আমার কাজের নমুনা দেখেছে। আমাকে হুমকি দিয়েছে, যদি আমি অনির্বাণের ফাইলগুলো না দেই, ওরা আমার ক্লায়েন্টদের সাথে আমার সম্পর্ক নষ্ট করে দেবে। ওরা আমার নামে আপত্তিজনক ছবি ছড়িয়ে দেবে। তুমি তাদের কিছু দাওনি, তাই না? আমি জিজ্ঞাসা করলাম। না, এখনো নয়, অঙ্কিত বলল। কিন্তু ওরা আমাকে আরও কিছু জানায়, যেটা আমাকে অস্থির করে তুলেছে। রূপসী, তোমার পাসপোর্ট কাছে আছে? অদ্ভুত প্রশ্ন, আমি ভাবলাম। আমি মাথা নাড়লাম। হোটেলের সেফে রেখেছি। অঙ্কিত একটু নিচু স্বরে বলল, ওরা বলেছে তুমি আসলে তুমি নও। তোমার আসল নাম রূপসী নয়, আর তুমি এক্স গভর্নমেন্ট এজেন্ট।
অনির্বাণকে বিয়ে করেছ তার কাজের কাছে থাকার জন্য? আমার ভ্রু কুঁচকে গেল। পাগল নাকি? সেটা কিভাবে সম্ভব? আমি আমার পুরো জীবন কলকাতায় বেড়ে উঠেছি। তুমি তো জানো তোমার পরিবার আমার পরিবারকে বহু বছর ধরে চেনে গি। এটাই তো আমাকে বিভ্রান্ত করছে, অঙ্কিত জবাব দিল। কিন্তু ওরা কিছু বলেছে যা আমাকে ভাবিয়ে তুলেছে। ওরা বলেছে যে তোমার ডান হাতের কবজির নিচে একটি ক্ষত আছে, একটি অজ্ঞাত অপারেশনের দাগ। আমার হাত অবচেতনভাবে আমার ডান কবজির দিকে চলে গেল। সেখানে আসলেই একটি ছোট্ট দাগ ছিল, যদিও আমি সবসময় বলতাম এটা বাচ্চা বয়সে পড়ে যাওয়ার ফলে হয়েছে। আমি অঙ্কিতের দিকে অবাক হয়ে তাকালাম। ওরা কিভাবে জানল? আমি জিজ্ঞাসা করলাম, আমার গলা শুকিয়ে যাচ্ছিল। এটাই তো আমাকে ভয় দেখাচ্ছে, অঙ্কিত বলল। ওরা আরও জানিয়েছে যে তুমি সাঁতার কাটতে পারো না, তোমার ডান কানে কম শোনো, এবং তোমার ছোটবেলার কোনো ছবি নেই, সাতের নিচে কোনো বয়সের। সবগুলোই ঠিক ছিল। আমার মাথা ঘুরতে শুরু করল। অঙ্কিত আমার হাতটা ধরে ফেলল, আমাকে সামলে নিতে সাহায্য করল। এখন কি করা উচিত? আমি জিজ্ঞাসা করলাম, আমার কণ্ঠস্বর কাঁপছিল। অঙ্কিত ধীরে ধীরে বলল, আমি ভেবে দেখেছি। আমি আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করেছি, যে সাইবার সিকিউরিটিতে কাজ করে। সে আমাদের সাহায্য করতে চায়, কিন্তু আমাদের তার কাছে যেতে হবে। সমস্যা হল, আমাদেরকে আজ রাতেই রওনা দিতে হবে। আমাদের কেউ জানাতে পারবে না, এমনকি অনির্বাণও নয়। ঠিক আছে, আমি বললাম। তোমার প্ল্যান শুনব। তারপর আমি সিদ্ধান্ত নেব। কিন্তু প্রমিস করো, তুমি আমার সিদ্ধান্ত মেনে নেবে। অঙ্কিত মাথা নেড়ে এগিয়ে গেল। আমি দূর থেকে দেখলাম অনির্বাণ আর সেই লোকটি কথা বলছে, তাদের মুখের ভাব গম্ভীর। তারপর হঠাৎ করে অনির্বাণ আমার দিকে তাকালো, তার চোখে উদ্বেগ। সে হাত ইশারায় আমাকে কাছে ডাকল। আমার পা কাঁপছিল, কিন্তু আমি এগিয়ে গেলাম। এসইউভি থেকে আরও দুজন নেমে এলো, তাদের পরনে ছিল ব্যবসায়িক পোশাক, কিন্তু তাদের দেহভঙ্গি আমাকে বলে দিল এরা সাধারণ ব্যবসায়ী নয়। রূপসী, অনির্বাণ বলল, তার গলা ভারী, এরা সরকারি লোক। তোমার সাথে কথা বলতে চায়। আমি অঙ্কিতের দিকে তাকালাম, তার চোখে ভয়। সত্যিই কি সে ঠিক বলেছিল? আপনি রূপসী ঘোষ? একজন পুরুষ জিজ্ঞাসা করল। আমি মাথা নাড়লাম। আমরা আপনার সাথে একটু একান্তে কথা বলতে চাই, সে বলল। দুবাই সরকারের পক্ষ থেকে এসেছি। অনির্বাণ আমার হাত ধরল। আমিও যাব। লোকটি আবার বলল, দুঃখিত, কিন্তু এটা শুধু আপনার স্ত্রীর জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার মুখ শুকিয়ে গেল। এখন সকলের নজর আমার দিকে। আমি কি এদের সাথে যাব? অঙ্কিত যা বলেছিল তা কি সত্যি? কিন্তু যদি সরকারি লোক হয়, তাহলে তো নিরাপদ হওয়ার কথা, তাই না? আমি অনির্বাণের দিকে তাকালাম। আমি ঠিক আছি, বললাম, যদিও আমার ভেতরে ভয় কাঁপছিল। তুমি এখানে থাকো, আমি শীঘ্রই ফিরে আসব। দ্বিতীয় লোকটি এসইউভির দরজা খুলে ধরল। আমি গাড়িতে উঠলাম, আমার হৃদয় ধক ধক করছিল। দরজা বন্ধ হওয়ার আগে আমি দেখলাম অনির্বাণ অঙ্কিতের সাথে কিছু বলছিল, তারা উভয়েই অস্থির দেখাচ্ছিল। গাড়ি চলতে শুরু করল। আমার সামনে বসা লোকটি একটি আইডি কার্ড বের করল। আমি সাদিক আল মাহমুদ, দুবাই ইন্টেলিজেন্স এজেন্সি, সে বলল। আমরা জানি আপনি কে। আমার শ্বাস আটকে গেল। আমি কে? সে একটু হাসল। আপনি রূপসী ঘোষ, অনির্বাণ ঘোষের স্ত্রী। কিন্তু আমরা জানি আপনি কিছু তথ্য লুকাচ্ছেন। আমার মাথা ঘুরছিল। অঙ্কিত সত্যি বলেছিল? আমি কি সত্যিই কোনো এজেন্ট? আমি বুঝতে পারছি না, আমি বললাম, আমার কণ্ঠ কাঁপছিল। গাড়ি মরুভূমির মধ্য দিয়ে ছুটছিল, আমাদের ক্যাম্প দূরের আলো হয়ে যাচ্ছিল। সাদিক একটি ফাইল বের করল। আপনি জানেন কি অনির্বাণ ঘোষ কি কাজ করে? সে জিজ্ঞাসা করল। সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে, আমি উত্তর দিলাম। এবং আপনি জানেন সে কোনো প্রজেক্টে কাজ করছে? সে আবার জিজ্ঞাসা করল। আমি মাথা নাড়লাম। সে তার কাজের ব্যাপারে আমার সাথে বেশি আলোচনা করে না। সাদিক ফাইল থেকে একটি ফটো বের করল। এই লোকটিকে চিনেন? আমি ছবির দিকে তাকালাম। একজন মধ্যবয়সী পুরুষ, যাকে আমি কখনো দেখিনি। না, আমি বললাম। এর নাম প্রভাত বসু। ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। এবং আমাদের বিশ্বাস সে আপনার হ্যান্ডলার। আমার মুখ থেকে একটা হাসি বেরিয়ে এলো, যা ভয়ের মিশ্রণে অদ্ভুত শোনাচ্ছিল। আপনি কি পাগল?
আমি একজন সাধারণ হাউসওয়াইফ। আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার ছিলাম কলকাতায়, বিয়ের পর চাকরি ছেড়ে দিয়েছি গু। সাদিক আমার দিকে গভীরভাবে তাকাল। আমরা জানি আপনার ডান হাতের কবজির নিচে একটি ক্ষত আছে। আমরা জানি আপনি সাঁতার কাটতে পারেন না, আপনার ডান কানে কম শুনতে পান। আমরা জানি আপনার ছোটবেলার কোনো ছবি নেই, সাথের নিচে কোনো বয়সের ঠিক অঙ্কিতের কথাগুলোই। আমার গলা শুকিয়ে গেল। এসব সব আমার ব্যক্তিগত তথ্য, কিন্তু এর মানে এই নয় যে আমি কোনো গোয়েন্দা। আর এও সত্য যে MS 290 প্রজেক্ট শুরু হওয়ার 3 মাস আগেই আপনি অনির্বাণ ঘোষের সাথে বিয়ে করেছেন, এবং সেই প্রজেক্ট হচ্ছে ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য একটি গোপন প্রোটোকল গু। আমি হতবাক হয়ে গেলাম। আমি জানি না MS 290 কি। আমি কেন এসব শুনছি? সাদিক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল। আপনি সত্যিই জানেন না, তাই না? গাড়ি শহরের প্রান্তে একটি বিল্ডিংয়ের সামনে থামল। আমাকে নামিয়ে ভেতরে নিয়ে যাওয়া হল। আমি দেখলাম এটা একটি অফিস বিল্ডিং, কিন্তু মধ্যরাতে সম্পূর্ণ খালি। একটি কনফারেন্স রুমে আমাকে বসানো হল। সাদিক এবং আরও দুজন আমার সামনে বসল। রূপসী, সাদিক বলল, আমরা আপনাকে সাহায্য করতে চাই। আমরা বিশ্বাস করি আপনাকে ব্যবহার করা হচ্ছে, হয়তো আপনার অজান্তেই। আমাকে কে ব্যবহার করছে? আমি জিজ্ঞাসা করলাম, আমার কণ্ঠ কঠিন। এটাই আমরা জানতে চাই, সে বলল। আমাদের বিশ্বাস হচ্ছে আপনাকে স্লিপার এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আপনার স্মৃতি মুছে ফেলা হয়েছে গি। এটা অবাস্তব, আমি বললাম। আমি আমার পুরো জীবন মনে করতে পারি। আপনি নিশ্চিত? সাদিক একটি ল্যাপটপ বের করল এবং একটি ভিডিও চালাল। আমি দেখলাম সেটা কলকাতার একটি স্কুলের ছবি, যেখানে আমি পড়েছি বলে দাবি করি। এই স্কুলে কোনো ক্লাসরুমে আপনি বসতেন? 3য় তলা, প্রথম ক্লাসরুম, উত্তর দিকে, আমি নিঃশ্বাস ফেলে বললাম। সাদিক ল্যাপটপ ঘুরিয়ে দেখাল। ভিডিওতে স্কুলের ভেতরের ছবি দেখা যাচ্ছিল। 3য় তলায় কোনো ক্লাসরুম নেই। কখনোই ছিল না গি। আমার হৃৎপিণ্ড ধক করে উঠল। এটা অসম্ভব, আমি বললাম। আমি সেখানে পড়েছি। আমার বন্ধুরা ছিল, শিক্ষকরা ছিল। নামগুলো বলুন, সাদিক চ্যালেঞ্জ করল। আমি মুখ খুললাম, কিন্তু নামগুলো আসছিল না। আমি কেন মনে করতে পারছি না? আমার মাথা ঘুরছিল। এটা হতে পারে না, আমি বললাম, আমার কণ্ঠে আতঙ্ক ছিল। আপনি আপনার পিতামাতার বিয়ের তারিখ বলতে পারবেন? সাদিক জিজ্ঞাসা করল। আমি চিন্তা করলাম, কিন্তু তারিখটা আমার মনে আসছিল না। এটা তো অনেক পুরনো ব্যাপার, আমি বললাম। আপনার বাবার নাম কি? সুবোধ ঘোষ, আমি দ্রুত উত্তর দিলাম। ঘোষ? আপনার বিয়ের আগে আপনার নাম ছিল রূপসী দাস। আপনি কিভাবে এই ভুল করলেন? আমার মাথায় একটা তীব্র ব্যথা হল। আমি জানি না গু। সাদিক আরেকটি ফটো দেখাল। একটি ছোট্ট বাচ্চা মেয়ে, আমার মতো দেখতে, কিন্তু আমি এই ছবি কখনো দেখিনি। কি বলছো তুমি? আমার কণ্ঠ উঁচুতে উঠল। আমি অনির্বাণকে ছেড়ে চলে যাব? তুমি কি পাগল হয়ে গেছ? অঙ্কিত হাত উঁচু করল। আমি জানি এটা ক্রেজি শোনাচ্ছে, কিন্তু শোনো ঘ। সে আবার ফিসফিস করে বলতে লাগল, আমি বিশ্বাস করি অনির্বাণও বিপদে পড়তে পারে। আমাদের যেতে হবে, আমরা কিভাবে সাহায্য করতে পারি তা বের করতে হবে, তারপর ফিরে আসা। আমি প্রমিস করছি, আমরা দুদিনের মধ্যেই ফিরে আসব। একটা অজানা ভয় আমাকে গ্রাস করে ফেলল। একদিকে এই পরিস্থিতি এত অবাস্তব যে আমি অঙ্কিতকে অবিশ্বাস করতে চাইছিলাম। অন্যদিকে সে আমার সম্পর্কে এমন কিছু জিনিস জানল যেগুলো সে জানার কথা নয়। দেখো, অঙ্কিত তার ফোন বের করল। আমার ফ্রেন্ড বলেছে সে আমাদের জন্য একটি প্রাইভেট প্লেন অ্যারেঞ্জ করেছে, এটা আমাদের আল আইনে নিয়ে যাবে, সেখান থেকে আবু ধাবি। আমরা সেখানে তার সাথে দেখা করব। আমি জানতাম না কি বলবো বা করব। আমি অনির্বাণকে ফেলে যেতে পারব না। কিন্তু যদি এই লোকেরা সত্যিই বিপজ্জনক হয়? যদি অনির্বাণ সত্যিই বিপদে থাকে? আমাকে ভাবতে দাও, আমি বললাম। আমাদের অনির্বাণকে বলা উচিত। যদি সে বিপদে থাকে, তাকে সাবধান করা দরকার। এটাই সমস্যা, অঙ্কিত বলল। আমরা জানি না অনির্বাণ জড়িত আছে কিনা। এমনকি যদি সে না থাকে, তাকে বললে ওরা বুঝতে পারবে যে আমরা জানি। তাহলে আমাদের সাহায্য করার সুযোগ চলে যাবে গু। আমি আমার ঠোঁট কামড়ালাম। অঙ্কিতের যুক্তিতে একটা লজিক ছিল, কিন্তু অনির্বাণকে না জানিয়ে চলে যাওয়া। আমি করতে পারব না। 5 মিনিট, অঙ্কিত বলল।
আমাকে 5 মিনিট দাও, আমি তোমাকে আমার প্ল্যান বিস্তারিত বলবো। তারপর তুমি সিদ্ধান্ত নাও। অঙ্কিত যা বলেছিল তা মাথায় রেখে আমি ক্যাম্পের অন্য দিকে তাকালাম। অনির্বাণ একটা গ্রুপের সাথে হাসছে, মজা করছে। আমার বুক টেনে ধরল। আমি তাকে এত ভালোবাসি। তাকে বিপদে ফেলতে পারি না। এটা আপনি 1990 সালে মুম্বাই যে সে বলল। আপনার আসল নাম অঞ্জলি শর্মা। আপনি একটি সরকারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছিলেন, যেটা স্লিপার এজেন্ট তৈরি করে কি? আমি মাথা নাড়লাম। না না, এটা অসম্ভব। সাদিক এবার আরেকটি ডকুমেন্ট বের করল। এটা আপনার দেনা প্রোফাইল। এটি আমরা আপনার হোটেল রুমের একটি চুল থেকে সংগ্রহ করেছি। এটি একটি ডেটাবেসে ম্যাচ করে অঞ্জলি শর্মা নামে, যিনি 1998 সালে নিখোঁজ হয়েছিলেন। আমার চোখে পানি এসে গেল। কেন আমাকে এসব বলছেন? আমি জানি আমি কে। আমরা চাই আপনি নিজেকে উদ্ধার করুন, সাদিক ধীরে ধীরে বলল। যারা আপনাকে ব্যবহার করছে তারা আপনাকে এবং আপনার স্বামীকে ক্ষতি করবে। আমরা সাহায্য করতে চাই। আমি দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেললাম। এটা সম্ভব নয়, আমি নিজেকে বললাম। আমি জানি আমি কে। কিন্তু কেন আমি আমার পিতামাতার বিয়ের তারিখ মনে করতে পারছি না? কেন আমি আমার স্কুলের বন্ধুদের নাম মনে করতে পারছি না? সাদিক আমার কাঁধে হাত রাখল। আমরা চাই না আপনি ভয় পান। আমরা চাই আপনি সত্য জানুন। আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অনির্বাণ ঘোষের কাছে ঘনিষ্ঠ হতে, তাকে বিয়ে করতে, এবং যখন সে MS 290 প্রজেক্টে নিযোগ পাবে তখন তার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে। আমি মাথা তুললাম। কিন্তু আমি আমার স্বামীকে ভালোবাসি। এটা সত্যি। আমরা জানি, সাদিক বলল। আপনার মস্তিষ্ক পুনরায় প্রোগ্রাম করা হয়েছে। আপনার যা অনুভূতি তা সত্যি। আমার মাথার ভেতরে একটা আওয়াজ বাজতে লাগল, একটা মেয়ের কণ্ঠ। অপারেশন ইনসাইট ফেজ 3 কি? আমি এই কথাগুলো আগে কখনো শুনিনি, কিন্তু এগুলো ভীষণ পরিচিত লাগছিল। আমার মাথা ঘুরছিল, আমার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছিল। আপনি ঠিক আছেন? সাদিক জিজ্ঞাসা করল। আপনি এই শব্দগুলো শুনতে পান? অপারেশন ইনসাইট ফেজ 3? সাদিকের চোখ চওড়া হয়ে গেল। কি বললেন? আমি আবার বললাম। সে দ্রুত একটি নোট নিল। এটা একটি ট্রিগার ফ্রেজ। আপনার মধ্যে কিছু ফিরে আসছে। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। অদ্ভুতভাবে আমি শান্ত বোধ করছিলাম, যেন একটা কুয়াশা কেটে যাচ্ছে। আমার সামনে যে ফাইল ছিল আমি সেটা খুললাম। সেখানে আরও তথ্য ছিল, আমার প্রশিক্ষণের বিবরণ, অপারেশনের নাম, এবং যে এজেন্সির জন্য আমি কাজ করি বলে দাবি করা হচ্ছে তার নাম। আপনারা চান আমি কি করি? আমি জিজ্ঞাসা করলাম, আমার কণ্ঠ এখন ভিন্ন শোনাচ্ছিল, দৃঢ়, আত্মবিশ্বাসী। আমরা চাই আপনি আমাদের সাহায্য করুন, সাদিক বলল। আমাদের জানতে হবে MS 290 কি এবং কোন দেশের পেছনে আছে কি। আমি মাথা নাড়লাম। আমি জানি না। আমি সত্যিই জানি না এবং এটা সত্যি ছিল। আমি অনির্বাণের প্রজেক্ট সম্পর্কে কিছুই জানি না। আমরা বিশ্বাস করি আপনি জানেন না, সাদিক বলল। কিন্তু আপনি জানেন কিভাবে এটা জানতে হবে। আপনি প্রশিক্ষিত। আমি তাকে দেখলাম। কি অদ্ভুত, আমি ভাবলাম, কিভাবে আমার শরীর এখন আরাম বোধ করছে, কিভাবে আমার মন পরিষ্কার লাগছে। কিন্তু এখনও অনির্বাণের কথা ভাবলে আমার বুক ভার হয়ে যায়। আমি কি সত্যিই তাকে ভালোবাসি, নাকি এটাও আমার প্রশিক্ষণের অংশ? অনির্বাণকে কি হবে? আমি জিজ্ঞাসা করলাম। সে অপরাধী নয়, সাদিক বলল। সে জানে না আপনি কে। যদি আপনি আমাদের সাহায্য করেন, আমরা নিশ্চিত করব যে সে নিরাপদে থাকে। আমি তার কথা বিশ্বাস করলাম। আমি কি করতে পারি? এখানে থাকুন, সাদিক বলল। আমরা একজন বিশেষজ্ঞকে আনছি, যিনি আপনার প্রোগ্রামিং নিয়ে কাজ করেন। আমরা আপনার আসল স্মৃতি ফিরিয়ে আনতে চাই। সাদিক ঘর ছেড়ে চলে গেল। আমি একা বসে রইলাম, আমার মন চিন্তায় ভরা। আমি কে? আমি কতটা জানি? আমার জীবন কি সম্পূর্ণ একটা মিথ্যা? অনির্বাণকে আমি সত্যিই ভালোবাসি, নাকি এটা আমার মাথায় ঢোকানো হয়েছে? দরজা খুলল, একজন মহিলা ঘরে ঢুকল, তার হাতে একটি ল্যাপটপ। আমি না, সে বলল। আমি আপনাকে সাহায্য করব। তিনি ল্যাপটপটি খুললেন এবং একটি প্রোগ্রাম চালু করলেন। আমি আপনাকে কিছু ছবি দেখাব, তিনি বললেন। আপনি যা দেখেন বা অনুভব করেন তা বলুন। ল্যাপটপের পর্দা ছবি আসতে শুরু করল, ভারতের বিভিন্ন শহর, বিল্ডিং, মানুষ। আমি কিছুই চিনতে পারছিলাম না,
যতক্ষণ না একটি ছবি এলো, একটি অফিস বিল্ডিং, মুম্বাই যে। আমি এখানে ছিলাম, আমি বললাম, আমার নিজের কণ্ঠ শুনে অবাক হলাম। এই বিল্ডিংয়ের নবম তলায় একটি বিশেষ কক্ষে আমাদের প্রশিক্ষণ দেওয়া হতো। ডা আমিনা মাথা নাড়ল। আপনার স্মৃতি ফিরে আসছে? আরও কিছু মনে পড়ছে? আমি বারবার মাথা নাড়লাম। এখন আর কিছু নয় গু। আরও ছবি আসতে লাগল। আমি কিছু চিনতে পারছিলাম, কিছু পারছিলাম না। হঠাৎ আরেকটি ছবি এলো, আমার অনির্বাণ, কিন্তু কয়েক বছর আগের ছবি, আমাদের দেখা হওয়ার আগের। এই লোকটিকে চেনেন? ডা আমিনা জিজ্ঞাসা করল। আমি নাড়লাম। হ্যাঁ, এটা আমার স্বামী, অনির্বাণ গু। আপনি কোথায় তার সাথে দেখা করেছিলেন? আমি ভাবলাম। আমার মনে আছে, কলকাতার একটি কফি শপে আমাদের এক বন্ধুর মাধ্যমে দেখা। কিন্তু এখন একটি ভিন্ন স্মৃতি ফিরে আসছিল। একটি ব্রিফিং রুম, কেউ একজন আমাকে অনির্বাণের ছবি দেখাচ্ছে, আমাকে বলা হচ্ছে কিভাবে তার সাথে দেখা করতে হবে, কিভাবে তাকে আকর্ষণ করতে হবে। আমি জানি না, আমি বললাম। আমার দুটো ভিন্ন স্মৃতি আছে গু। ডা আমিনা মাথা নাড়ল। এটা স্বাভাবিক। আপনার আসল স্মৃতির সাথে আপনার প্ল্যান্টেড স্মৃতি মিশে যাচ্ছে গি। আমি এমনভাবে কাঁদছিলাম যে আমি বুঝতেই পারিনি যে কখন শুরু করেছি। আমার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমার মনে পড়ল আমার বিয়ের দিন, অনির্বাণের মুখে হাসি, কিন্তু একই সাথে মনে পড়ল কিভাবে আমাকে শেখানো হয়েছিল অনির্বাণের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাকে খুশি করতে হবে। অভিভূত বোধ করছিলাম। থামান, আমি বললাম। এখন আর না গিয়ে আথা নাড়ল। যেন একটা চাপা উত্তেজনায় সে বলল, আজ রাতে একটায় আমাদের নেওয়ার জন্য একটা গাড়ি আসবে। ডেজার্ট ক্যাম্প থেকে আমরা আল আইন বিমানবন্দরে যাব, সেখান থেকে আবুধাবি। আমি সবকিছু ম্যানেজ করেছি। আমি কান্নায় ভেঙে পর্ব করছিলাম। কিন্তু অনির্বাণ বুঝতে পারবে যে আমরা নেই গু। তাকে জানাবো যে আমাদের একটা জরুরি মিটিং আছে, অঙ্কিত বলল। সে জানবে যে তুমি আমার সাথে আছো, নিরাপদে আছো। এবং যদি এই লোকেরা আমাদের পিছু নেয়? আমি প্রশ্ন করলাম। আমার বন্ধু বলেছে আমাদের ফোন এখানেই ফেলে যেতে হবে, যাতে ট্র্যাক না করতে পারে গু। আমার মাথা ঘুরছিল। এটা কোনো সিনেমার প্লট লাইন মনে হচ্ছিল, বাস্তব জীবন নয়। কিন্তু অঙ্কিতের মুখে আমি যে ভয় দেখছিলাম সেটা ছলনা হতে পারবে না। আমাকে আরও বলো, আমি বললাম। তোমার ফ্রেন্ড কে? কিভাবে সে আমাদের সাহায্য করবে? আমরা কোথায় যাচ্ছি? তার নাম আদিত্য। আমরা কলেজে একসাথে পড়েছি। সে এখন একটি সাইবার সিকিউরিটি কোম্পানিতে কাজ করে, বেশিরভাগ সরকারি চুক্তি নিয়ে। আমি তাকে কল করেছিলাম কারণ আমি জানতাম সে ডেটা হ্যাকিং, কর্পোরেট স্পাইং এসব ব্যাপারে অভিজ্ঞ। আমি অনির্বাণের দিকে আবার তাকালাম। সে এখন একজন সিনিয়র এক্সিকিউটিভের সাথে কথা বলছিল। আমার হৃদয় ভেঙে যাচ্ছিল। আমি কি করব? আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমি জিজ্ঞাসা করলাম। যদি আমি আসলেই কোনো সিক্রেট এজেন্ট হই, কেন আমি নিজেই জানি না? অঙ্কিত একটু দ্বিধায় পড়ে গেল। আদিত্য বলেছে এমন প্রোগ্রাম আছে যেখানে এজেন্টদের মেমোরি ওয়াইপ করা হয়, তাদের নতুন আইডেন্টিটি দেওয়া হয়। আমি অঙ্কিতের দিকে অবিশ্বাসী দৃষ্টিতে তাকালাম। আচ্ছা, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তুমি এসব বিশ্বাস করো? আমি জানি না কি বিশ্বাস করব, অঙ্কিত বলল। আমি শুধু জানি ওরা তোমার সম্পর্কে এমন জিনিস জানে যা ওদের জানা উচিত নয় গু। হঠাৎ আমাদের পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। এখানে কি হচ্ছে? আমরা দুজনেই চমকে উঠলাম। অনির্বাণ ছিল, তার চেহারা গম্ভীর। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে কতটুকু শুনেছে? কিছুই না, অঙ্কিত দ্রুত বলল। রূপসীকে কেবল একটা ফটো দেখাচ্ছিলাম, যেটা আমি তুলেছিলাম সকালে গু। অনির্বাণ আমার দিকে তাকালো, তার চোখে সন্দেহ। তোমাকে অস্থির দেখাচ্ছে। সব ঠিক আছে তো? আমি জানতাম না কি বলবো। অঙ্কিতের গল্প যদি সত্যি হয় তাহলে অনির্বাণকে বলা উচিত নয়। কিন্তু যদি মিথ্যা হয় তাহলে আমি আমার স্বামীকে গোপন করে অন্যায় করছি। সেই মুহূর্তে যখন আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, একটা শব্দ কানে এলো। ক্যাম্পের কিছু দূরে মরুভূমিতে একটা গাড়ির আলো দেখা যাচ্ছিল, এটা আমাদের দিকে আসছিল। অঙ্কিত দ্রুত চিঠিটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলল। অনির্বাণ দূরে তাকাল। ওটা কার গাড়ি? আমাদের তো আর কেউ আসার কথা ছিল না গিয়ে। আমার পেটে বিঁধল। অঙ্কিতের গল্প কি সত্যি হতে পারে?
ওরা কি সত্যিই এসে গেল? অনির্বাণ দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেল, বাকি অতিথিরাও কৌতূহলী হয়ে তাকাচ্ছিল। অঙ্কিত আমার কানে ফিসফিসিয়ে বলল, আমি জানি না ওরা কারা, কিন্তু আমার ভাল লাগছে না আগে। গাড়িটা ক্যাম্পের সীমানায় থামল। এবার আমি দেখলাম এটা একটা বট কালো এসইউভি ছিল, কাচগুলো এত কালো যে ভেতরের কিছুই দেখা যাচ্ছিল না। আমার হার্টবিট বেড়ে গেল। অনির্বাণ গাড়ির কাছে গেল। ড্রাইভারের দিকের দরজা খুলল এবং একজন স্থানীয় আরব পোশাকে সজ্জিত ব্যক্তি নামল। সে অনির্বাণের সাথে কিছু কথা বলল। তুমি যাও দেখো কি হচ্ছে, আমি অঙ্কিতকে বললাম।